ফিরে এলাম বিরতির পর। আলোচনায় ছিলাম, আলোচনায় থাকবো। অতনুদার প্রশ্ন দিয়ে ঢুকবো প্লিজ। দাদা, আমরা রেল দুর্ঘটনার প্রসঙ্গটা একটা ছোট্ট আসি। দুর্ঘটনা হতেই পারে, এটা কাম্য না, তারপরে হতে পারে, কিন্তু যখন দুর্ঘটনাটা হলো, যারা ট্রেনের মধ্যে থেকে গেল তারা কি একটু মিনিমাম সাহায্য ট্রেনের থেকে আশা করে না? একটু ওষুধ, একটু খাবার দাবার, সামান্য জল। আপনি দুর্ঘটনার পরের কথা বলছেন? দুর্ঘটনার পরের ঘটনা, যেটা 5-6 ঘন্টা যারা একটু জল পেল না ওখানে। বিষয়টা বলি। এক হচ্ছে এই দুর্ঘটনার যেখানে স্থান, সেই জায়গায় আশেপাশে এটা কোনো সেরকম বসতি এলাকা নেই। সেখানে পৌঁছেছিল সর্বপ্রথম, কিন্তু এটা আউট অফ পলিটিক্স গিয়ে বলছি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যারা আছে স্বয়ংসেবকরা পৌঁছেছিল। তারা কিন্তু তাদের মেন্টাল পরিস্থিতিও এটা থাকে না এটা দেখার কার জল লাগবে কার খাওয়ার লাগবে, কিন্তু তাদের মেন্টাল পরিস্থিতিটা লাগে কারা আটকে আছে, ট্র্যাপড আছে। রেলের তরফ থেকে তো যারা সুস্থ রয়েছে তাদের সাহায্য করা উচিত ছিল, যেটা হয়নি। এটা হয়। এটা কিরকম হয়? প্রথম 1-2 ঘন্টা 3-4 ঘন্টা যখন টোটাল টপ লেভেল রেস্কিউ কাজটা চলছে অন প্রায়োরিটি বেসিস, তখন সত্যি কথা বলতে যে ফার্স্ট টিম আসে তারা কিন্তু ওইদিকে যায় না, এটা সম্ভব না। সেকেন্ড টিম যখন আসে তারা ওটা ইভ্যালুয়েট করে যে কি পরিস্থিতি এরকম আজকে আছে, এই ট্রেনটা আমরা আগামী 9 ঘন্টা বা 6 ঘন্টায় ছাড়তে পারবো না যতক্ষণ না পিছনের বগিগুলো ক্লিয়ার হচ্ছে বা কেটে বাদ দেওয়া হচ্ছে। যেটা আমরা শুনেছিলাম প্রায় 3:15 রাত 3:15-র সময় শিয়ালদাতে ঢুকেছিল কাঞ্চনজঙ্ঘা। তো এই যে টাইমটাতে তাদের জন্য কি করণীয় সেগুলো প্ল্যান করে ইমিডিয়েট সেই সময় ব্যবস্থা করা হয়। কিন্তু সত্যি কথা বলতে এটা এক্সপেক্ট করাটাও অস্বাভাবিক যে প্রথম ওই জায়গায় গিয়ে কেউ খাবার জল নিয়ে প্রথম ছেড়ে দিন, দ্বিতীয়ত হয়নি। আমি বলছি এটা হয়েছে প্রথম যে কয়েক ঘন্টা এটা সম্ভব হয়ে ওঠে না, এটা হয়েওনি। কিন্তু সেই নেক্সট ফেজে এই জিনিসটা হয়েছে। রাতে প্রত্যেকে যারা ওখানে যাত্রী ছিল তাদের পাশে সমস্ত ব্যক্তিরা দাঁড়িয়েছে যারা সহায়তার জন্য গেছিল। কেন্দ্রীয় সরকার ঠিক কী কী কাজ করবে সেই বার্তা আপনি বিজেপির মুখপাত্র হয়ে দিলেন, কিন্তু সাধারণ মানুষের যে বক্তব্য, সাধারণ মানুষের যে মতামত, তা তো ভোট বাক্সে লোকসভা ভোটে আমরা দেখেইছি। আপনার মতো, আপনিও আমাদের সিটে বলে গিয়েছিলেন বসে, আপনার মতো যারা বিজেপি মুখপাত্র আছে তারাও বলেছিলেন, নরেন্দ্র মোদী অমিত শাহ টার্গেটটাই বলেছিলেন 30 পার করবে। 18 থেকে সংখ্যাটা এক ধাক্কায় 12-তে নেমে এলো। দুর্বলতা ছিল, সাংগঠনিক দুর্বলতা ছিল, মানছেন? নিঃসন্দেহে ছিল। কোন কোন জায়গাগুলোতে যেগুলো একদম পাওয়া আসন ছিল হাতছাড়া হয়ে গেল? আমি বলছি আই ক্যানট বি ভেরি স্পেসিফিক, কারণ এটা আমার ইন্টারনাল সাংগঠনিক বিষয়। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যেটা আপনাকে অন্য নেতৃত্ব থাকলে বলতো কিনা জানি না, আমি নির্দ্বিধায় বলছি, বেশ কিছু জায়গায় আমার নিজের অ্যাসেসমেন্ট বলছে সাংগঠনিক দুর্বলতা বেশ কিছু জায়গায় ছিল। বাংলার ফলাফল 3রা জুন রাত অবধি ভেবেছিলেন এরকম হবে? কোনোদিন ভাবিনি, একদম না। কারণ প্রথম দিন থেকে যেটা আমরা ভেবেছিলাম যে 30 টার্গেট, আর আমরা টার্গেটটাকে সবসময় বড় রাখি এই কারণে, সেটা আমাদের ছোটোবেলা থেকে আছে। যখন আমরা পরীক্ষাও দিতে যাই আমরা টার্গেটটাকে 100-তে 100 পাবো। আজকে টার্গেট যদি 40 নিয়ে যাই তাহলে আমরা 100 পাওয়ার তো দূরের কথা, হয়তো 30 পেয়ে ফিরতাম। তো আমরা বড় টার্গেট নিয়ে গেছিলাম, অ্যান্ড দ্যাট ইজ অ্যাবসলিউটলি লজিক্যাল। কোথাও গিয়ে কান পাতলে শোনা যায় বিজেপি নিচুতলার কর্মীরা বলেন দিলীপ ঘোষ থাকতে সাংগঠনিক যে জোর পেয়েছি, কিন্তু কোথাও সুকান্ত শুভেন্দুদা তাদের কাছে গুলিয়ে গিয়েছে অঙ্কটা। এটা কি মানবেন? নিচুতলার কর্মী ছাড়া সম্ভবত আপনি জেনে আমাকে এই প্রশ্নটা করলেন, না জেনে সেটা আমি জানি না, কিন্তু আপনার এই শোতে আমি বলে যাই, সেটা হচ্ছে দিলীপ দা রাজ্য সভাপতি থাকার সময় আমি রাজ্যের এই দায়িত্বে ছিলাম একেবারে, আর আজও যখন আছি তখন সুকান্তদা থাকতে 2016-17, তখন 16-তে যে আমরা বিধানসভা লড়েছিলাম সেটা অবভিয়াসলি সেই সাংগঠনিক জোর ছিল না, কিন্তু দিলীপ সুব্রত এটা একটা জুটি ছিল। এবং দিলীপ ঘোষ রাজ্য সভাপতি, সুব্রত চট্টোপাধ্যায় আজকে সংগঠন মন্ত্রী হিসাবে তাদের যে জুটিটা ছিল সেটা সত্যি অদ্বিতীয় ছিল। এবং তাদের যে মোড অফ অপারেশন, তাদের যে স্টাইল অফ অপারেশন অনেকের হয়তো পছন্দ হতো না, কারণ কাট কথা বলে দিলীপ ঘোষ, ঠিক আছে। কিন্তু একটা জিনিস দেখেছি, দিলীপ ঘোষকে প্রত্যেক কর্মীর পাশে দাঁড়াতে দেখেছি। তো আমার বক্তব্য হচ্ছে কোথাও যদি দ্বিধাদ্বন্দ্ব হয়ে গিয়ে থাকে সেটা সংগঠনের অভ্যন্তরীণ ব্যাপার, সেটা নিশ্চয়ই সলভ হবে। শুভেন্দুদা সুকান্তদা দুটো যে দায়িত্ব পুরোটা আলাদা, এবং শুভেন্দুদা খুব স্পেসিফিক্যালি উনি প্রচারে বেশি থাকেন, উনি বিধানসভা নিয়ে থাকেন, ওনার এমএলএ টিম নিয়ে থাকেন অ্যাজ আ লিডার অফ অপোজিশন, এবং সুকান্তদা পুরোপুরি সংগঠন। শুভেন্দুদা কোনোভাবে একটা সংগঠনের কাজের মধ্যে উনি নাক গলান না, টু বি ভেরি স্পেসিফিক। সুকান্তদা
এমএলএ বা বিধানসভা নিয়ে নাক গলান না। কাজ তাদের ভাগ করা আছে, তারা জানেন, এবং বিভিন্ন স্পেসিফিক কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃত্ব ডিসাইড করে দেন যে কার কি ভূমিকা থাকবে। এত কিন্তু ভাগ, জয়দা- এত সিস্টেমে বাংলা এই ফল হলো কি করে? আমি আবার বললাম, বাংলা মানুষ বিজেপিকে নিচ্ছে না। বিশেষ করে লোকসভা ভোটে যদি বিজেপির এই হাল হয়, তাহলে 2026-এ তো বিজেপিকে ছুঁড়ে ফেলে দেবে। 2014-তে 2019-এ এই দুটোর রেজাল্ট একটু কম্পেয়ার করে দেখবেন। 2014-তে আমরা কোথায় ছিলাম, কটা সিট ছিল? তাহলে 2018-র সময়ও অনেকে বলেছিল বিজেপি মাত্র এই 2-3টে সিট থেকে কটা আর পাবে পশ্চিমবঙ্গে। তো আজকে হয়েছিল 2019-এ 18টা সিট। তো আজকে অবভিয়াসলি কোথাও না কোথাও এতগুলো এমএলএ থাকতে, তারপর আমরা এমএলএ পেয়েছি 2021-এ। অবভিয়াসলি আপনার প্রশ্ন আমি আগে করে বলছি, অ্যাড অন করে বলছি, কোথাও না কোথাও আছে ব্যর্থতা আমাদের। সেই ব্যর্থতা কোথায় হয়েছে? সাংগঠনিক না পলিসি মেকিং? যদি পলিসি মেকিং হয় নাকি তাহলে কেন্দ্র জায়গার রাজ্য আসন বদল এবং প্রার্থী বদল? হতেই পারে, অস্বীকার করার কিছু নেই, কিন্তু সেটাকে অ্যানালাইজ করবে পার্টি, এবং সেটা নিয়ে শুরু হয়ে গেছে। দফায় দফায় বৈঠক হচ্ছে। গত 4 দিনে, ইভেন কি 4 জুন ইলেকশন রেজাল্ট বেরোনোর আপনারা দাদা এখানে একটা প্রশ্ন করব। আমরা দেখেছি বিভিন্ন প্রার্থীদের, পরাজিত প্রার্থীরা দলের প্রতি ক্ষুব্ধ, তারা বিভিন্ন মন্তব্য করেছেন। দেখা যাচ্ছে জয়ী প্রার্থী তিনিও একের পর এক দলের বিরুদ্ধে মন্তব্য করছেন। বুঝতেই পারছেন কার কথা বলছি, সৌমিত্র খা। তিনি একের পর এক মন্তব্য করছেন, অভিষেককে প্রশংসা করছেন, বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে তার বসতে তার প্রতিদ্বন্দ্বী অসুবিধা নেই। তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল খাড়ু, তিনি কিন্তু সুজাতা মণ্ডল খা নয়, মাফ করবেন প্লিজ, সুজাতা মণ্ডলের প্রশংসা করেছেন। উনি করতেই পারেন। সৌমিত্রদা যেটা বলেছে সেটা ওনার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমি কোনো টিপ্পণী করতে পারবো না, আমার করা উচিতও না। কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট, যেটা আমি মনে করি অ্যাজ আ ভেরি ডিসিপ্লিনড সোলজার অফ দ্য পার্টি, আমার পার্টির আভ্যন্তরীণ যদি কোনো সমস্যা থেকে থাকে তার জন্য রাজ্য নেতৃত্ব আছে, কেন্দ্র নেতৃত্ব আছে, তার সঙ্গে আমার কথা বলার অবকাশ আছে। কারণ উনি কিন্তু বুথ স্তরের নেতা নয়, উনি সাংসদ। একেবারে ক্ষোভটা কোথায়, মন্ত্রিত্ব না পাওয়ার? আপনি যদি এখন মনে করেন যে আমি 12টা সিট পেয়ে আমার 12টা মন্ত্রিত্ব পাওয়া উচিত, আমার মনে হয় দ্যাট ইজ আ ভেগ লজিক। মানিকতলাবাসী কল্যাণ চৌবেকে মানতে পারছেন না ইতিমধ্যেই, সেই গুঞ্জন মানিকতলায় কান পাতলে শোনা যাচ্ছে। তার পাশাপাশি যেই জেতা আসনগুলো ছিল সেই জায়গাগুলোকে বিজেপি জিততে পারবে? যে 3টে নেতার আপনি নাম বলতে পারবেন না, সেই 3জন নেতা কিন্তু হেরেছে। আমি আবার বলছি, সেটা লোকসভায়। লোকসভায়, এবং তাদেরকে নিয়ে আবার ফিল্ডিং করছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে পার্টিতে আর কোনো লোক নেই। বিজেপি থেকে যারা নেতা গেছে তারাই, আর কোনো নেতা পাচ্ছে না ক্যান্ডিডেট করার জন্য, তাও আবার বাই ইলেকশনে। তো দিস ইজ শকিং। নাম্বার 2, আপনি নর্থ কলকাতা, বেসিক্যালি মানিকতলা মানে নর্থ কলকাতা বলতে চাইছেন, এবং প্রপার এই বিধানসভাতেই, ইফ আই এম নট রং, প্রধানমন্ত্রী এসেছিলেন, তার সঙ্গে মাননীয় সুকান্তদা ছিলেন, শুভেন্দুদা ছিলেন। রীতিমতো নর্থ কলকাতায় একটা শেষ দিন রোড শো, একেবারে রোড শো হয়েছিল। সেই রোড শোটাকে ঠিক কপি করে পরের দিন বা তার একদিন পরে আবার মমতা বন্দ্যোপাধ্যায় দেখলাম ওখানে একটা শো করলেন, যেটা ডাহা ফ্লপ হলো। এবার তৃণমূলের নেতৃত্বটাকে অনুকরণ বলবেন না অনুসরণ, বলছি সেটা কিন্তু ওনারাই বলবেন। সবশেষে তো বলছি, কপি করার পরে রেজাল্টটা কি হলো? সুদীপ আপনার বন্দ্যোপাধ্যায় মুখ থেকে শুনবো, রেজাল্টটা কি হলো? আমার বক্তব্য যে কপি করলো তাহলে অরিজিনালের যেটা উচিত ছিল। নরেন্দ্র মোদী শেষ করে নি, নরেন্দ্র মোদী সারাদিন সভা করে রাত্রেবেলা কার সাথে ঘুরলেন? তাপস রায়ের জেতার জন্য, যিনি কদিন আগে তৃণমূলের লোক ছিলেন। তারপরে আসার পরে একদিকে ছিলেন শুভেন্দু অধিকারী, সেও কদিন আগে তৃণমূলের লোক ছিলেন। তার মানে দেখা গেল বিজেপির কোনো নেতাকে নিয়ে কিন্তু উনি রোড শো করেননি। সুকান্ত মজুমদার বিজেপির নয়, এটাই বলতে চাইছেন। সুকান্ত মজুমদার ছিলেন, আর ছিলেন আমাদের শিলভদ্র দত্ত, যেও একটা সময় তৃণমূলের ছিল। তার মানে আমি যদি মেজরিটি কাউন্ট করি, 3 জন ছিল তৃণমূলের। তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো? ওখানে জিতলো তৃণমূল, সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতে গেল, নরেন্দ্র মোদী এবং তাপস রায় হেরে গেছে। আমার বক্তব্য হচ্ছে, সেই নিরিখেই যদি আপনি দেখেন, তাহলে যাদের কথা বললেন তাদের মধ্যে জিতেছে একমাত্র সুকান্ত মজুমদার, ঠিক তাই তো? যে বিজেপির ছিল একদম। তার মানে মানুষ এটাও একটা হয়তো আভাস দিচ্ছে যে আমরা কিন্তু টার্ন কোর্সদের পছন্দ করছি না। খুব ক্যাটাগরিক্যালি আমি বলি, আমি নাম নিয়ে বলছি, আমি নির্দ্বিধায় বলছি, কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী, তাপস রায়, অর্জুন সিং, এই 5 জনই, তারা নয় আমাদের দলে ছিল,
ওখানে গেছে, নয় এখানে ছিল ওখানে গেছে। মানুষ কিন্তু তাদের পাশে দাঁড়ালো না এইবার লোকসভায়, যেটা দেখলাম। তো সেটাও হয়তো একটা নতুন শিক্ষা আমাদের কাছে, সেখান থেকেও আমাদের কিছু বুঝতে হবে এবং হয়তো আমাদের আগামী দিনের পলিসি মেকিং। আমি পার্টির লোক হয়ে বলছি, নাম নিয়ে বিজেপির বললাম। তো কোনো লোক নেই, আপনারা তো তৃণমূল থেকে এনে লোক করছেন, যে আপনাদের তাহলে বিরোধী এই নেতা যে শুভেন্দু অধিকারী লোকগুলোকে দাঁড় সেও করাচ্ছে, তৃণমূলের। বাই ইলেকশনে তৃণমূল লোক পাচ্ছে না, তারা তৃণমূল থেকে বিজেপি থেকে যাওয়া লোকগুলোকে নিচ্ছে, নিয়ে তাদেরকে ক্যান্ডিডেট করছে, তাও আবার তারা অলরেডি টেস্টেড ফেলিয়ার লোকসভায়। ঠিক যেভাবে আগের দুবারে ফেল হওয়ার পরেও আপনারা বহু চিন্তা ভাবনা করে ডায়মন্ড হারবারে এমন একজন প্রার্থী দিলেন ববিদাকে, যে আগে দুবারই ফেল করেছে, এবার নিয়ে 3 নম্বর হলো, আর কোনো প্রার্থী ছিল আর না। সেই ববিকেই শোকজ সাময়িক বরখাস্ত। এই বিষয় নিয়ে আমি খুব ক্যাটাগরিক্যালি বলতে চাই, পার্টির ডিসিপ্লিনের উপরে কেউ নেই। একটাই প্রশ্ন, সময় একেবারেই শেষ। শুভেন্দু অধিকারী তাহলে শেষমেশ কোথায় ধর্নায় বসতে চলেছেন? গঙ্গার পার? না, এখন এই জায়গায় সর্বপ্রথম প্রশ্ন হবে দ্বিচারিতা। সেটা হচ্ছে একই জায়গায় যেখানে 144 ধারা আমরা জানি, যেখানে বসা যায় না আমরা জানি, সেই জায়গায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বসতে পারে, তাহলে কেন শুভেন্দু অধিকারী বসতে পারবে না? উনি ওই সেটা পন্থায় বলছেন হাঁটছেন। শাসক দলের নেতা করেছে মানে তাদেরও করতে হবে, এটা কোনো যুক্তি হতে পারে না। না, আমি আপনাকে বললাম অনুকরণ এবং অনুসরণের প্রশ্ন আপনি এখন করবেন, যে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে তাই কি শুভেন্দুবাবুকে করতে হবে? আমার প্রশ্ন হচ্ছে, তাহলে যেখানে মোদিজি র্যালি করেছিল সেখানেই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে র্যালি করতে হলো? আগে 10ই জুলাই একেবারে সংক্ষেপে একটা উত্তর নেব শেষ করার আগে। 4টি উপনির্বাচন কেন্দ্রে ভোট, মানুষের আশীর্বাদ কি যাচ্ছে বিজেপির পক্ষে? 4টে সিটে আমরা জিতছি, বিজেপি জিতছে মানিকতলা সহ 4টে সিটি জিতছি, পান্ডে পরিবারের সদস্যই কিন্তু প্রার্থী। 4টে সিটি আমরা জিতছি। একেবারে যেই 30-এর মতো। আশা, যেই দাবিটা আগেও আমরা জয়দার তরফে পেয়েছিলাম, অর্থাৎ লোকসভা ভোটের যখন দিনক্ষণ সবেমাত্র ঘোষণা হয়েছিল একটি এপিসোডে, জয়দা বলে গিয়েছিলেন 30 থেকে 35-এর টার্গেট, যদিও সংখ্যাটা এখন বর্তমানে ভোটের রেজাল্টের পর 12তে এসেছে। 10ই জুলাইয়ের পর নিশ্চয়ই আমরা জয়দাকে আবারও কিন্তু আলোচনায় পাবো। তখনই 4টের উত্তর মানুষ কি রায় দিচ্ছে, সেই রায়কে কিন্তু মেনে নিতে হবে বিজেপি মুখপাত্রকে। আপনাদেরকে ধন্যবাদ, জয়দাকে আজকে আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য, যোগদান করার জন্য ধন্যবাদ। অতনুদা তোমাকেও ধন্যবাদ, মৌনশ্রী তোমাকে ধন্যবাদ, আর আপনাদেরকেও ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আগামী পর্বে। ক্রস কিউর আরও একটি পর্বে থাকবেন অন্য কোনো রাজনৈতিক দলের মুখপাত্র, তাদের সঙ্গে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, শুভরাত্রি।